রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন। উহানে স্কুল খুলেছে, ইউরোপের স্কুলগুলোতেও ফিরছে শিশুরা। এবং রক্তাক্ত সংঘর্ষের পরও সমর্থকদের পক্ষ নিলেন ট্রাম্প। দেখছেন ATN নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে আছে আমি শাহানা জাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম। শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ভারতরত্ন প্রণব মুখার্জি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মঙ্গলবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। জীবনের শেষ দিনগুলোতে যেখানে একান্তই নিজের মতো কাটিয়েছেন, মঙ্গলবার সেই 10 রাজাজি মার্গের বাসায় নেওয়া হয় প্রণব মুখার্জির নিথর দেহ। সেখানে রাখা এই ভারতরত্নের একটি ছবিতে শ্রদ্ধা জানান শাসক ও বিরোধী দলের রাজনীতিবিদদের পাশাপাশি বিশিষ্টজনেরা। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রিয় প্রণবদাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। একে একে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রায় 3 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার সবাইকে কাঁদিয়ে চলে যান প্রণব মুখার্জি। চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই তার শেষকৃত্য হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। সামরিক গাড়ির বদলে মরদেহ লোধি রোড মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় বিশেষ গাড়িতে। প্রণব মুখোপাধ্যায় শুধুই একজন কংগ্রেস নেতা বা কুশলী মন্ত্রী ছিলেন না, একজন রাজনীতিক থেকে হয়ে উঠেছিলেন জননন্দিত রাষ্ট্রনায়ক। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। বিভাজনের রাজনীতির এই সময়ে প্রণব মুখার্জি ছিলেন ঐক্য এবং উদারতার প্রতীক। 5 দশকের রাজনৈতিক জীবনে ভারতের রাজনীতিতে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি থেকে ক্রমশ অভিভাবক হিসেবে পরিচিত হন এই বাঙালি বাবু। বাংলাদেশের রাজনীতিবিদ, কূটনীতিকরাও তাকে স্মরণ করছেন কৃতজ্ঞ চিত্তে। পারিবারিক কোনো রাজনৈতিক ইতিহাস ছাড়াই ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রণব মুখার্জি। অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালানো, রাজ্যসভা, লোকসভার নেতা, সবশেষ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন সফলভাবে। একাধিকবার সম্ভাবনা ছিল প্রধানমন্ত্রী হবার, তবে এসবের বাইরে ভারতীয় কংগ্রেসের রন্ধে রন্ধে মিশেছিলেন প্রণব মুখার্জি। পার্টি के आचरण के बारे में, पार्टी के इतिहास के बारे में जानकारी थी तो उनको थी, और उससे बढ़कर किसी और को कभी रही नहीं है। কংগ্রেসের বাইরে প্রণব মুখার্জির ব্যাপক গ্রহণযোগ্যতার কারণ তার উদারনীতি। দল মত নির্বিশেষে সবাইকে জয় করেছেন তার নিজস্বতায়। व्यक्तित्व की इसी खूबी के कारण वे जटिल विषयों में भी राजनीति सहमति बनाने में सफल हो पाते थे। তার মধ্যে একটা সবাইকে নিয়ে চলবার একটা অসাধারণ দক্ষতা এবং সক্ষমতা আমি দেখেছি। সকল মত পথকে সমন্বয় করে একটা জায়গা তৈরি করতে পারেন যেখানে সকলকে নিয়ে পথ চলতে পারে। প্রণববাবু কিন্তু এই গুণটা, অসাধারণ গুণটা ছিল। ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে প্রণব মুখার্জিকে খুবই কাছে থেকে দেখেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তার চোখে প্রণব মুখার্জি মানে রাজনীতির সজ্জন ব্যক্তি। আগের রাজনীতিবিদদের মধ্যে যে উদারতার বিষয়টা আমরা শুনতাম, জানতাম, সম্ভবত প্রণববাবু হয়তো সেই উদার রাজনৈতিক যে জেনারেশন তার শেষ প্রতিভূ ছিলেন। শুধু ভারত না, বাংলাদেশও কৃতজ্ঞ প্রণব মুখার্জির কাছে। ৭১-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ভারত সম্পর্ক, এমনকি আন্তর্জাতিক দরবারে বাংলাদেশের পক্ষে ভারতকে কৌশলগত অবস্থান নেওয়াতে সবসময়ই উদ্যোগী ছিলেন এই বাঙালি বাবু। যে কোনো ক্রাইসিসের সময় আন্তর্জাতিক যে সমস্ত চাপ আসতো, সেই সব সময় ভারতের পক্ষ থেকে উনি আমাদের পক্ষ নিয়ে সমর্থন করতেন, আমাদের পক্ষ নিতেন এবং আমাদের সহযোগিতা করতেন, যাতে করে আমরা এই সমস্ত ক্রাইসিসগুলো উত্তরণ ঘটাতে পারি। সেই ৭১-এর দিনগুলোতে তার যে বাংলাদেশের প্রতি সহানুভূতি, সেটা
আমার হৃদয়ে এখনো ভেসে ওঠে। সুদিনের দুর্দিনে সব সময় তিনি বাংলাদেশের পাশে ছিলেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। করোনাভাইরাস মহামারীর কারণে গত 4 দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছে ভারতের অর্থনীতি। দেশটির জিডিপিতে ভয়াবহ ধস নেমেছে। এনডিটিভি জানায়, গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত জিডিপি 23.9% কমেছে। 1996 সালে ভারত ত্রৈমাসিক জিডিপির হিসেব প্রকাশ শুরুর পর থেকে এটাই সবচেয়ে বড় পতন। দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস জানিয়েছে, 2020 থেকে 21 অর্থবছরে এপ্রিল জুন সময়ের মধ্যে সর্বোচ্চ পতন হয়েছে। জিডিপিতে এই ধসকে এশীয় অর্থনীতির মধ্যে সবচেয়ে খারাপ ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। সোমবার ভারত সরকারের তথ্যে দেখা গেছে, করোনার কারণে 21 লাখ কোটি টাকা আর্থিক সহায়তার পরেও ব্যবসা ও জীবিকায় ব্যাপক ক্ষতি হয়েছে। শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় লাখ লাখ লোক বেকার হয়ে পড়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ও তার ফলে ক্রমাগত লকডাউনের কারণে ভারতের অর্থনীতি এমনিতেই দুর্বল হয়ে পড়ে। এখন পর্যন্ত প্রায় 37 লাখ ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটিতে একই দিনে 68,770 জন নতুন করে আক্রান্ত হন। প্রাণ হারান 800-র বেশি মানুষ। 1947 সালের স্বাধীনতা লাভের পর এখন পর্যন্ত 4 বার মন্দার কবলে পড়েছে ভারত। সর্বশেষ 1980 সালের পর এবার নতুন মন্দার কবলে পড়তে যাচ্ছে দেশটি। করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীনের উহানের সব স্কুল খুলে দেওয়া হয়েছে। 2842টি প্রতিষ্ঠানের 14 লাখ শিক্ষার্থী স্কুলে যাওয়া শুরু করেছে। তবে স্কুলের শিক্ষক শিক্ষার্থী সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ার সময় মাস্ক পরতে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্কুলগুলোকে প্রতিদিনের অবস্থা নিয়ে উহানের স্বাস্থ্য কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে হবে। এদিকে উহানের বিশ্ববিদ্যালয়গুলো আরও 2 দিন আগেই খুলে দেওয়া হয়েছে। এদিকে সংক্রমণের আশঙ্কার মধ্যে স্কুলে ফিরছে ইউরোপের শিশুরা। শিক্ষক ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করলেও ইউরোপের সরকারগুলো স্কুল খুলে দেওয়ার পক্ষে অবস্থান নেয়। ফ্রান্স ও বেলজিয়ামের শিশুরা মঙ্গলবার থেকে স্কুল শুরু করেছে। যুক্তরাজ্যে চলতি সপ্তাহে স্কুলে ফিরেছে শিশুরা। গ্রিসে আগামী সোমবার স্কুল খুলবে বলে আশা করা হচ্ছে। জার্মানিতে গত মাস থেকে স্কুল চালু করা হয়েছে। অনেক দেশে শিশুদের মাস্ক পরা, 5 বার হাত ধোয়া এবং 5 ফুট দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা রাখা হয়েছে। সম্প্রতি বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়ানোর অভিযোগ ওঠার পরেও নিজের সমর্থকদের পক্ষে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসি জানায়, সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, আত্মরক্ষার কারণেই তার সমর্থকরা শনিবার পোর্টল্যান্ডে বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এ সময় ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করেন। বলেন, তিনি এই বিশৃঙ্খলার জন্য অভিযুক্ত বামপন্থী কর্মীদের এখনও প্রত্যাখ্যান করেননি। আগামী 3 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে চালানো জরিপে এখনও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। গত শনিবার যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে একজন প্রাণ হারান। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। বেলারুশ প্রেসিডেন্ট সহ 30 কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে 3 দেশ। এবং লেবাননে দ্রুত সরকার গঠনের আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্টের। বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো সহ দেশটির উচ্চ পদস্থ 30 কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে 3টি দেশ। নির্বাচনী জালিয়াতি ও গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের উপর নিপীড়ন চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া। ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং বাল্টিক অঞ্চলের এই দেশগুলো জানিয়েছে, বেলারুশের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ২৬ বছরের শাসনকালে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। গত ৯ আগস্ট দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর শুরু হয় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ। টানা ৪ সপ্তাহ ধরে বিক্ষোভের প্রাথমিক দিনগুলোতে অনড় অবস্থানে থাকলেও সম্প্রতি সংবিধান সংস্কারের নিজস্ব প্রস্তাবনা তুলে ধরে এ নিয়ে গণভোটের প্রস্তাব দেন তিনি। তা সত্ত্বেও বেলারুশের প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বসল এই ৩টি দেশ। সংকটে জর্জরিত লেবাননকে দ্রুত সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিবিসি জানায় সোমবার লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা আদিব নিয়োগের পর এই আহ্বান জানালেন তিনি। এদিকে লেবাননের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুস্তফা আদিবের নিয়োগে ম্যাক্রোর মধ্যস্থতা খুব কাজে দিয়েছে। এ নিয়ে দুবার বৈরুত সফর করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। এ সময় তিনি লেবাননের জন্য জরুরি সাহায্যের আহ্বান জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সাহায্যের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন পান আদিব। গত ৪ আগস্ট বৈরুত বন্দরে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২০০ মানুষের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লেবানন। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় মাত্র ১ বছর আগে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকার। পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে ১১০ জন বিরোধী নেতাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। বিরোধী নেতাদের মধ্যে কারাবন্দী, বিদেশি দূতাবাসে আশ্রয় নেওয়া কিংবা দেশ ছেড়ে পালানো নেতারাও রয়েছেন। সোমবার যোগাযোগ মন্ত্রী জর্জ রদ্রিগেজ ক্ষমাপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে জানান, জাতীয় ঐক্য সংহত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নির্বাচনে জালিয়াতির আশঙ্কায় তা বর্জনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র সমর্থিত দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো। তীব্র অর্থনৈতিক সংকট আর উচ্চ মুদ্রাস্ফীতির জেরে তৈরি হওয়া গণবিক্ষোভের জেরে ১ বছরের বেশি সময় আগে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করেন জুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করতে তাকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ। তবে নিজ দেশের সেনাবাহিনী ছাড়াও রাশিয়া, চীন, কিউবা, তুরস্ক ও ইরানের মতো আন্তর্জাতিক মিত্রের সমর্থনে এখনও শাসনভার ধরে রেখেছেন নিকোলাস মাদুরো। কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক দল হামাস। আল জাজিরা জানায়, গত ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে সীমান্তে পরস্পরের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এই সমঝোতার ঘোষণা দিল দলটি। সোমবার এমনটাই জানিয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার। তিনি জানান, কাতারের দূত মোহাম্মদ আল এমাদির সঙ্গে আলোচনার পর সাম্প্রতিক উত্তেজনা এবং তাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন অবসানের সমঝোতায় পৌঁছানো গেছে। গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে গাজা উপত্যকা থেকে নিয়মিত বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানো এবং রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। উত্তেজনা নিরসনে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে থাকে মিশরের একটি প্রতিনিধি দল। ওই আলোচনায় যুক্ত হন কাতারের দূত মোহাম্মদ আল এমাদি। পরে তিনি হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেন। হামাস ইসরায়েলে এসব হামলা বন্ধ করা হবে বলে জানায়। বিনিময়ে ১৩ বছর ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় মঙ্গলবার থেকে তেল সরবরাহ পুনরায় শুরু হবে এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পুনরায় সচল হবে। তবে এসব পদক্ষেপ বাস্তবায়নে কোনো বিঘ্ন হলে আবারও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার কথাও জানানো হয়েছে। শেষ করছে এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন। উহানে স্কুল খুলেছে, ইউরোপের স্কুলগুলোতেও ফিরছে শিশুরা। রক্তাক্ত সংঘর্ষের পরও সমর্থকদের পক্ষ নিলেন ট্রাম্প। বেলারুশ প্রেসিডেন্ট সহ ৩০ কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে ৩ দেশ। এবং লেবাননে দ্রুত সরকার গঠনের আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্টের। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।